আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ছিলাম, ব্যবসা শিক্ষা সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ছিলাম। সর্বশেষ এই 2024 সাংগঠনিক সেশনের সর্বশেষ আমি বিদায় নিয়েছি ছাত্র শিবির থেকে। এখন আমি জামাত ইসলামী করি। আমার গুম হওয়ার হিস্ট্রি হচ্ছে 2018 সালে। 18 সালে আমি ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণের এইচআরই সম্পাদক তখন। তখন মূলত আপনারা জানেন যে একটা ভিপি নুরের নেতৃত্বে কোটা আন্দোলন তখন একটা শুরু হয়েছিল। তার কিছুদিন পরে 18 সালে যে নির্বাচনকে সামনে রেখে মূলত ওই সময়কার ব্যাপক তুমুল আন্দোলন চলছে। বিরোধী দলগুলো ঠিক রাজপথে সক্রিয়। রাজপথে তো নর্মালি রেগুলার যে সমস্ত আন্দোলন পয়েন্ট এর ভিতরে অন্যতম একটা যাত্রাবাড়ি। আমি ঢাকা মহানগরী দক্ষিণে তখন এইচআরই সম্পাদক থাকার কারণে রেগুলারলি মূলত এই অঞ্চলে আমাদের অন্যান্য সাংগঠনিক কার্যক্রম থাকে। তারই ধারাবাহিকতায় তখনকার আমাদের মহানগর সভাপতি ছিলেন শাফিউল আলম ভাই। ভাইয়ের আম্মা হচ্ছেন হজ যাত্রী ছিলেন, হজ করতে গেছিলেন সে এবং তার আম্মা সহ, তার আম্মা এবং তার বড় ভাই সহ তারা হজ করতে গেছিলেন। শুধুমাত্র ফোন দিয়ে বলছেন যে তোমরা কোন গেট থেকে বের হয়েছো, এতটুকু বলে একটা গাড়িতে করে তারা উঠছেন। তার শাফিউল ভাই উঠছেন, তার বড় ভাই ছিলেন এবং তার আম্মা ছিলেন একই গাড়িতে। ওই গাড়িতে শাফিউল ভাই উঠলেন সামনের সিটে। ওঠার একটু পরেই তাকে মূলত ডিবি পুলিশ এসে গ্রাউ করে ফেলে চারপাশ থেকে। তাৎক্ষণিক ডিবি গ্রেপ্তার করে মিন্ট রোড অফিসে নিয়ে আসেন তাদের। ওখানে তাদের দুই ভাইকে রেখে তাকে সরাসরি যাত্রাবাড়িতে নিয়ে আসেন। যাত্রাবাড়িতে মিল্লাত মাদ্রাসার পাশে এখানে এবং হচ্ছে দোলাইপাড় এ সম্পর্কে সে তাকে প্রশ্ন করে যে তুমি এই এলাকায় তুমি থাকো, মানে তার ফোনে নেটওয়ার্ক শো করছে যে এখানে সে দুইটা বাসা শো করছে। একটা হচ্ছে আমার বাসা, এখানে বেশিরভাগ সময় তিনি আসতেন, এখানে আমাদের অফিস ছিল মূলত। আর একটা হচ্ছে ভাইয়ের যে বাসা, এই দুই লোকেশন। ভাই তারপরে ন্যাচারালি আমার বাসা এখানে ভাই যেহেতু আসেন এখানে ভাই নিয়ে আসছেন। নিয়ে এসে তো পুলিশ এখানে আমি ছিলাম, আমার সাথে রেগুলারলি জনসূত্রে দেখা করতে আসে। তার ধারাবাহিকতা অনেক আমার সাথে একজন জাহিদ আসছে একটু এরকম ওই দিনই প্রায় 20-25 জনের মতন দেখা করতে আসছে ঠিক একটু আগেই। আমার সাথে ওই সময় কয়েকজনের সাথে আমি কথা বলতেছিলাম। হঠাৎ করে পুলিশ প্রবেশ করলেন, তার ফুল আর্মস বাহিনী এবং বাসাকে গ্রাউ করে ফেলছেন। আমি বুঝতে পারার আগেই নক করছে, গেট করে দেখলাম যে সবাই তাক করা। শাফিল ভাই তিনি মহানগর সভাপতিকে আগে প্রবেশ করালেন, তারপর আমাকে ওখান থেকে গ্রেপ্তার করে বাসায় আরও কাগজপাতি সব কিছু সহ আমাদেরকে চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে গেলেন। আমার সাথে যে ক্লাস 8 পড়তে এক হাফেজ একটা ছেলে মোয়াজ, ওকেও গ্রেপ্তার করে একসাথে দুইজনকে নিয়ে গেলেন। আগে তো দুই ভাই, শাফিল ভাইয়ের ভাই এবং তার আর বন্ধু ছিলেন এবং আমরা সহ 5 জনকে ওখানে নিয়ে গেলাম। আমরা যাই দেখি ডিবি অফিসে আমাদের চোখ বাঁধা, গাড়িতে উঠে চোখ বেঁধে ফেললেন ওরা। আর শাফিউল ভাইয়েরও হ্যান্ডকাপ পরানো এবং হাতও পিছনে মুড়িয়ে 2 হাত বাঁধা আমাদেরকে সবাইকে বেঁধে গাড়িতে করে নিয়ে গেলেন, মিন্ট রোড নিয়ে গেলেন। নিয়ে ওখানে স্বাভাবিকভাবে আমরা ঢোকার পরেই দেখি যান দুইজনকে, শাফিউল ভাইয়ের ভাই এবং তার বন্ধু, এই দুইজনকে তারা ভুট করে মানে মুখ নিচে অবস্থায় তাদেরকে দুইজনকে হাত মুড়ে দিয়ে শুয়ে রাখছেন ভুট করে একদম। আর উত্তম মধ্যম যেটাকে স্বাভাবিকভাবে বলে মাইকটা কিছু দেওয়ার দিয়েছেন ইতিমধ্যে, তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওখানে আটকে ফেললেন। তারপরে আমাদেরকে আলাদা আলাদা করে ফেললেন। আলাদা করে শাফিউল ভাই আর আমাকে একসাথে করলেন, আবার ভাইদেরকে আলাদা করলেন। ওখানে কিছু জিজ্ঞাসাবাদ মানে হচ্ছে টর্চার, এটা ন্যাচারাল বোঝা যায়। ওখানে ডিবির যে স্টাইলে তারা জিজ্ঞাসাবাদের নামে যা করছেন, যেমন এরকম চেয়ার, আলোচিত লোকজনের নাম শুনবেন, সাকলাইনের নাম জানা থাকবে আপনাদের, পরিকাণ্ডের সুতা যিনি, এরকম বসতেন তার অফিসে। চেয়ারে তিনি বসে আছেন, পায়ের উপরে টেবিল দিয়ে এখানে আমাদেরকে প্রশ্ন করছেন, মাত্র জিজ্ঞেস করছেন। আর তার অন্য লোকজন তো মারপিট করার জন্য প্রস্তুত আছেই, কথায় কথায় চর থাপ্পড় বাজে কথা তো আছেই। তারপর ওখান থেকে রাত হয়ে গেছে, আমাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। রুমের ডিজাইনটা হচ্ছে বাইরে থেকে আজানের শব্দ পর্যন্ত শোনা যায় না। আজানের শব্দ না শোনা গেলে যে স্টাইলটা হয় এই স্টাইল। রুমের মধ্যে কোনো ফ্যান নাই এবং নিচ থেকে অনেক উপরে আর কি বিল্ডিংটা। আর এখানকার বাতাসের জন্য একটা কাজ তারা করতেন, বাহির থেকে একটা মোটরওয়ালা আর কি ভালো, মানে শুধুমাত্র গ্যারগ্যার আওয়াজটাই শুধু হয়, আর অন্য কোনো কিছু নেই। এরকম একটা রুমের মধ্যে ঢুকালেন। আমরা ঢোকার মধ্যে এখানে আরও কিছু লোকজন ছিল। তারপর আমাদেরকে এখানে ঢুকতে দিলেন। এখানে তো আমরা তো আমাদেরকে নিয়ে গেছি একই পোশাকে আমরা সেখানে আছি। এর মধ্যে সেখানে আমাদেরকে থাকার জন্য কিছু নাই, মাথায় কিছু অবস্থা। সেখানে আমরা সেখানে ছিলাম আপনার 19 সেপ্টেম্বর আমরা মূলত 2018 সালে 12 সেপ্টেম্বর মূলত আমরা গ্রেপ্তার হই।
গ্রেপ্তার হওয়ার পরে সেখানে তো একদিন দুই দিন, প্রথম দিনই আমাদের এখান থেকে আমাদের যে মহানগর সভাপতি ছিলেন শাফিউল ভাই, ওনাকে নিয়ে গেলেন সুস্থ, দুজনে বললেন আসেন, হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেলেন। আসার সময় তিনি মূলত সেন্সলেস অবস্থায় তাকে এরকম ধরে নিয়ে এসে আমাদের মাঝখানে ঢুকালেন। আমাদের উপরেও টুকটাক যেটা হওয়ার সেটা উত্তম মাধ্যম মায়ের থেকে শুরু করে যা মানে পিছনের অংশে মানে এটাকে স্বাভাবিক আর ছিল না, এভাবে ফুলে এক একজন পাগুলো এরকম মোটা হয়ে যাওয়া, তারপর একজন আরেকজনের পাগুলো মালিশ করে দেওয়ার জন্য যা করার ওখানে ভেতরে থাকা অবস্থায় এরকম। তারপর 2 দিন পর পরই তারা এটা নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পর তারা প্রশ্ন যেটা করতেন আমাদেরকে, তারা মনে করতেন যে আন্দোলনই হোক না কেন, এই আন্দোলন মূলত পরিচালনা করছে শিবির, এটা স্বীকারোক্তি নেওয়া এক প্রকারের, যে কোটা আন্দোলন তৈরি হয়েছে সে বিপিন উঠ চালাক আর যেই চালাক না কেন এটা মূলত হচ্ছে ছাত্র শিবির চালাচ্ছে। আর একটা হচ্ছে আগামী এরপরে 18 সালে যে নির্বাচন যেটা হলো রাতের আধারে যে ভোটার যে নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে শিবিরের প্ল্যান কি, যাত্রাবাড়ি এলাকা যেহেতু ঢাকা মহানগরী দক্ষিণের এবং ঢাকার প্রবেশদ্বার খ্যাত, ঠিক এই জায়গা নিয়ে আমাদের প্ল্যান কি এমন। অথচ আমরা তো আমাদের নিজস্ব সাংগঠনিক কার্যক্রম নিয়েই ব্যস্ত, ওই তাদের অর্থনৈতিক সোর্স কি, এই জাতীয় বিষয়গুলো প্রশ্ন মূলত জায়গা ছিল। এই প্রশ্নগুলো সামনে রেখেই মূলত তারা একের পর এক আমাদের উপরে যে টর্চার, যে মায়ের যে দোতলায় নিয়ে আমাদেরকে মূলত মায়ের দিতেন। মায়ের যে স্ট্রাকচারটা কেমন ছিল ছোট করে বুঝবেন, যে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ঠিক এইভাবে কোনো এক টেবিলের সাথে জানেন সামনে এরকম পা আমাদের দেওয়া থাকতো আর ভুট করে ফেলতেন হ্যান্ডকাপ দিয়ে, ওখানে তারা টেনে ধরতেন আর পেছন তো ওপেন থাকতো। এই অবস্থায় এখানে ধরেন বাড়ি দেওয়ার এক পর্যায়ে হতো। আর এক প্রকারের ওদের বাইরের ডিজাইন ছিল, যেমন এই হ্যান্ডকাপ পরানো, এভাবে করে সে পিছনে শুয়ে ফেলতেন, শুয়ে ফেলানোর পর তো সোজা অবস্থা থাকতো। এই দুই এর উপরে একটা ব্যাত, মোটা যে ব্যাতগুলো আছে এই ব্যাতগুলো তারা দিয়ে দুইজন দুই পাশে উঠতেন, উঠে তারপরে এরকম একজন আরেকজনকে ধাক্কা দিতেন। তার মধ্যে যেটা হতো যে মনে হতো যেন হাড্ডি এবং মাংস দুইটা পৃথক হয়ে গিয়েছে। এইরকম মারিগুলো তারা এখানে বসে দিতেন। শুধুমাত্র স্বীকারোক্তি জায়গা কি মূলত হচ্ছে কিছু প্রশ্ন তারা করতেন তাদের মতন করে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তাদের টর্চারের যে স্বাভাবিক প্রসেস, এই প্রসেসগুলো তারা চলতেন। এর ভিতরে স্পেশাল বিষয় হচ্ছে একবার আমরা ভেতরে তো আমরা বাইরের কোনো খোঁজ পাচ্ছি না, ভেতরের লোক আমরা কেমন আছি এটা তো আমাদের স্বাভাবিক টেনশনের জায়গা। একদিন দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে, আমাদের করে তোলার কোনো অপশন নাই। এই মধ্যে একদিন আমরা মূলত ছোট ছোট পত্রিকা, আমাদের একটা হলো যে পত্রিকাগুলো তো নিয়মিত আমাদের খবর ছাপতেন, আমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে তারা একটা পত্রিকায় তারা ছাপা হয়েছে, পত্রিকা আমাদেরকে পড়তে দিলেন, তোদের নিউজ দেখ, ওটা বলে আবার মায়ের আমাদের জন্য ঢাকা মহানগর দক্ষিণের সময় মিছিল করেছে, সেই মিছিলের নিউজ দেখে আবার তাদের মার দিতেন। এরকম একটা অবস্থা। যেই পত্রিকার কাগজ দিতেন আমাদের পড়তে, ওটার ভিতরে আমরা একবার পড়লাম, পড়ার পরে যেন কাগজগুলোকে টুকরো টুকরো করে এভাবে আমরা একটা এর মতন পড়লাম, যেটা করে আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্য আমরা খতমে খাজেগান অথবা আমাদের নিজেদের দোয়া দুরুদ পড়ার জন্য আমরা একটা গ্রুপ করলাম। ওখানে আমরা যারা নিজেরা ছিলাম, ছোট্ট একটা রুম যেখানে সর্বোচ্চ 4-5 জন থাকতে পারে, সেখানে আমাদের 20-25 জন আমাদের থাকতে, আমরা নিজেরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম ইতিমধ্যে, যেন আমাদের আর জীবিত ফেরার অপশন নাই। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কয়েকজন ছাত্র শিবিরের 6 জন পর্যন্ত গুম করে ফেলেছে। আমরা স্বাভাবিকভাবে মনে করে নিয়েছি যে আমরা গুম হয়ে গিয়েছি। একবার আমরা এরকম এগুলো গুনতেছি, সিসি ক্যামেরায় তারা লক্ষ্য করছেন যে না কি যেন হচ্ছে, তারা দৌড়িয়ে আসছেন, কি হয়েছে বললাম যে আমরা খতমে খাজেগান করছি, তারা এগুলাও নিয়ে গেলেন, মানে হচ্ছে আমাদের দোয়া দুরুদের উপকরণকেও তারা নিয়ে গেলেন। এর মধ্যে দিয়ে মূলত দিন অতিবাহিত করলাম। একবার হঠাৎ করে শেষের এই আমাদের যে গ্রেপ্তারের কয়েকদিন পরে, 1 সপ্তাহ পর্যন্ত আমাদেরকে তো কেউ পাচ্ছে না। 1 সপ্তাহ পরে আমার সাথে শিবিরের আমি এইচআরই সম্পাদক থাকার কারণে আমার কাছে অনেকগুলো নথিপত্র আমাদের জনশক্তিদের থাকে, যারা আমাদের পড়াশোনা করার জন্য যারা থাকে, আমাদের জনশক্তি যারা, তাদের এমন তথ্য যাদের মোবাইল নাম্বার পর্যন্ত আছে, তাদেরকে ওরা গ্রেপ্তার করার অভিযান শুরু করে দেয়। সে গ্রেপ্তারের অভিযানে অবস্থাটা হয়েছে এমন যে 64 জনকে ওই সময় তারা গ্রেপ্তার করে 1 সপ্তাহের মধ্যে। আমাদের প্রথম 1 সপ্তাহ ওরা কিছু বলে না, 1 সপ্তাহ পর্যন্ত ওরা একটা প্ল্যান সাজায়। প্ল্যানে ওরা মূলত ওদের যে ইগুলো আছে, উপকরণ যেগুলো আছে, সেগুলো দিয়ে প্রায় 64 জনকে গ্রেপ্তার করে। যে এই গ্রেপ্তারের এই ডিজাইনটা শেষ হয়ে 64 জন গ্রেপ্তার হলেন, এর ভিতরে একজন গ্রেপ্তারের একজনের হিস্ট্রি আর ধরেন, একজনকে গ্রেপ্তার করা হলো আমাদের মধ্যে, সে বাড়িতে যাচ্ছে, লঞ্চে উঠছে, পরিবেশ ভালো না, এই অবস্থায়
লঞ্চ থেকে যায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন। একসাথে দুইজন ভাই ছিল, ওরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এখন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেছেন। এক ভাইকে পরীক্ষার হলে দেওয়ার জন্য আরেকজন ভাই গেছেন। পরীক্ষার হলে ঢোকার আগে ডিবি গ্রেপ্তার করছেন, বললেন যে পরীক্ষা দিতে আসছি, তখন ডিবি ছেড়ে দিছিলেন, কিন্তু বলছেন যে ঠিক আছে আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করছি, দেখা করে যাবা। ফাঁকি দিয়ে ওরা বাসে এসে উঠছেন, বাস একজন উঠতেছে, এই অবস্থা তারা গ্রেপ্তার করে নিয়ে আসছেন। তারা, আমি বোঝাতে চাইলাম তাদের প্রযুক্তিগতভাবে কি পরিমাণে তারা দক্ষ ছিল, যার মধ্যে তারা এভাবে আমাদের গোটা মহানগরীকে মেসাকার করে ফেলেছে বলা চলে এক কথায়। মানে একটা মহানগরী থেকে আমাদের দায়িত্বশীল লেভেলের 64 জনকে গ্রেপ্তার করে ফেলেন, মানে বড় ধরনের আমাদের ক্রাইসিস। আমাদের এক থানার সভাপতি থেকে শুরু করে কেউ এখানে আমাদের স্বস্তির ভিতরে থাকতেন না।